৮ মাস আগে আমার মৃত গার্লফ্রেন্ড পুরী ম্যামের আইডির পাশে সবুজ বাতি জ্বলতে দেখে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। ম্যামের আইডি অ্যাক্টিভ, কিন্তু কিভাবে? সাথে সাথে আমি ম্যামের কবরের দিকে তাকালাম আর ভাবলাম, ম্যাম তো ওখানে শায়িত আছেন, তাহলে ম্যামের আইডি চালায় কে? তাই অনেক এক্সাইটমেন্ট নিয়ে ম্যামের আইডিতে এসএমএস করলাম, আমি আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরেই দেখি রিপ্লাইও আসলো, লেখা ভেসে উঠল, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি যেই হই না কেন, আপনি কে? আর এই আইডির মানুষ তো ৮ মাস আগেই মারা গেছে। একটু পর আবার রিপ্লাই আসলো, আপনি কি তাকে চেনেন? হ্যাঁ চিনি, কারণ উনিই আমার সব কিছু ছিল, আমার স্বপ্ন ছিলেন, আমার পুরো দুনিয়া ছিলেন। শি ওয়াজ মাই লাইফ। একটু পর আবার বললেন, আচ্ছা আপনার নাম্বারটা দিন তো। আমি, কেন? বলছি ফোনে, আপনি নাম্বার দিন। আমি 019**27। তারপর আমি আর কোনো রিপ্লাই পেলাম না। অনেকক্ষণ ফোনের অপেক্ষাও করলাম, কিন্তু কোনো ফোন কলও পেলাম না। মাথায় শুধু একটাই চিন্তা, ম্যামের আইডি কে চালাচ্ছে, আর ফোনটাই বা তার কাছে কেন? রাতে আর ঘুমই ধরল না। ম্যামের সেই নাম্বারে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু নাম্বারটা বন্ধ। তাহলে আইডি কিভাবে অ্যাক্টিভ? যাই হোক, শেষ রাতে একটু ঘুম আসছে। ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 11:47 বাজে। আম্মু আমাকে আর ঘুম থেকে এত সকালে ওঠায় না, কারণ আম্মু জানে এই ৮ মাসের প্রতিটা রাতই অনেক দেরি করে ঘুম আসি। রাতে ব্যালকানিতে দাঁড়িয়ে ম্যামের কবরের দিকে তাকিয়ে কথা বলি। যাই হোক, ঘুম থেকে উঠে একেবারে গোসল করে বাহিরে এলাম। কলেজেও খুব একটা যাওয়া হয় না, আর অনিয়মিত স্টুডেন্ট হয়ে গেছি। আম্মুও আর বকা দেয় না সেদিনের পর থেকে। প্রয়োজন ছাড়া তেমন রুম থেকেই বের হই না, কোথাও বেড়ানো তো দূরের কথা। গোসল করে নিচে এসে একেবারে দুপুরের খাবার খেয়ে নিলাম। বিকেলের দিকে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। ছাদে আসতেই ম্যামের কথা মনে পড়ে গেল। আগে ম্যামের জন্য কতই না অপেক্ষা করেছি এখানে, ওনাকে একটা নজর দেখার জন্য। প্রতিদিন গোসল করে কাপড় শুকাইতে ম্যাম ছাদে আসত, আর আমিও ওনাকে দেখার জন্য কত বাহানা নিয়ে ছাদে আসতাম। এসব ভাবতেই চোখের কোনা চিকচিক করে উঠল, চোখ থেকে গড়িয়ে দুফোঁটা পানি পড়ল। মন ভালো করার জন্য ছাদে আসলেই ম্যামের কথা মনে হয়ে মনটা আরও বেশি খারাপ হয়ে যায়, তাই ছাদে আসাই ছেড়ে দিয়েছি। সন্ধ্যার পর রুমে চলে আসলাম। ফোন হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বারে 2টো মিসড কল, তাও আবার অন্য দেশের, মনে হচ্ছে আমেরিকার কোনো নাম্বার। যাই হোক, আমি ইগনোর করলাম। এখন খুব একটা ফোনেও আমি অ্যাক্টিভ না। রুমে বসে আজকের কবিতা রেডি করছি ম্যামকে শোনানোর জন্য। ঠিক তখনই আবারও ওই নাম্বার থেকে ফোন আসলো। আমি আবারও ইগনোর করলাম, কারণ আমার চেনা জানার মধ্যে বাহিরের দেশে কেউ থাকে না। কিছুক্ষণ পর আবার ফোন দিয়েছে। না, এ তো খুব ডিস্টার্ব করছে, তাই ফোন ধরেই বললাম, আচ্ছা মানুষ তো মশাই আপনি, দেখছেন ফোন কেটে দিচ্ছি, তবুও বারবার দিয়ে ডিস্টার্ব করছেন। লোকটি, আপনি কি রাকিব? জি আমি রাকিব। লোকটি, কালকেই আমাদের কথা হলো একটা আইডিতে, আপনিই তো নাম্বার দিলেন। আমি, ওহ আচ্ছা আপনি, সরি বুঝতে পারিনি। আমি মনে মনে ভাবছি, ম্যামের আইডি বিদেশে কেমনে? তারপর লোকটি বললেন, ইটস ওকে। আমি, আচ্ছা ওই আইডি আপনি কোথায় পাইছেন? তারপর লোকটি যা বলল সেটা শুনে আমার মাথা ঘুরে গেল, কারণ উনি বলল, কি বললেন? জি ঠিকই শুনেছেন, উনি মারা যাননি, উনি এখনও বেঁচে আছে। ওনার কথা শুনে আমার বুকের ভেতর ধপধপ করছে, মাথার মধ্যে যেন 1000টা প্রশ্ন একসাথে ঘুরছে। ফোনটা কানে ধরেই কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার। ওনার এই কথাটা যেন আমার জীবনের মোড় আবার উল্টে দিল। আমি কাঁপা গলায় আবার বললাম, ভাই আপনি আরেকবার বলেন, আমার পরি ম্যাম বেঁচে আছে? আপনি কি তাকে দেখেছেন? ওপাশ থেকে গলা ভেসে এলো, হ্যাঁ আমি দেখেই বলেছি, উনি জীবিত আছেন, তবে একটু জটিল, ফোনে সব বলা সম্ভব হচ্ছে না। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। হাতের ফোনটা শক্ত করে ধরে রেখেছি যেন এটা কোনো দুঃস্বপ্ন না হয়। বুকের বাঁ পাশে ব্যথা করছে, মনে হচ্ছে কোনো পুরনো আবেগ যেন জেগে উঠছে। চোখের কোনা ভিজে উঠল অজান্তেই। লোকটা কিছুক্ষণ পর বলল, আচ্ছা আমি আপনাকে একটা ঠিকানা পাঠাচ্ছি, আপনি চাইলে এখানে আসতে পারেন। আমি,
ওনাকে দেখার জন্যই মনে হচ্ছে আল্লাহ আমাকে বেঁচে রাখছে, আপনি প্লিজ ঠিকানাটা পাঠান। লোকটি, ওকে দিচ্ছি বলেই ফোনটা কেটে গেল। আমি তাকিয়ে রইলাম ফোনের দিকে। গলার নিচে যেন কাঁটা গেঁথে গেছে, শরীরটা ঝিমঝিম করছে, ভাবনার ভারে পা কাজ করছে না। আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম। মনের ভেতর একটা ঝড় বইছে। কিন্তু ম্যাম বেঁচে আছে এ কথা শুনতেই বুকের ভেতর এক ঠান্ডা অনুভূতি নাড়া দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখি ফোনে টুং করে এসএমএস আসলো। সাথে সাথেই দেখলাম লোকটি ঠিকানা পাঠিয়েছে। কিন্তু এ কি, এটা তো কোনো আমেরিকার হসপিটালের ঠিকানা মনে হচ্ছে। ম্যাম আমেরিকা, কিন্তু কিভাবে সম্ভব? এইসব প্রশ্নের উত্তর আমি কিছুতেই মেলাতে পারছি না। কিন্তু আমেরিকা কিভাবে যাব? আমার কাছে তো পাসপোর্ট, ভিসা কিছুই নেই। আমি আব্বুকে ফোন করলাম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আব্বু? আব্বু, তুমি কালকে সকালের মধ্যে বাসায় চলে আসবে। কেন আব্বু, কিছু হয়েছে? অনেক ইমার্জেন্সি। ঠিক আছে, দেখছি বলেই ফোনটা কেটে দিলাম। রাতে আমার আর ঘুম ধরল না, শুধু মাথায় একটাই চিন্তা, ম্যাম বেঁচে আছে। খুব ভোরে আমি ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। আজকের আবহাওয়াটা অনেক ফ্রেশ লাগছে, হয়তো মনটা ফ্রেশ তাই। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর নিচে আসতেই আম্মু আমাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। আমি ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আম্মুকে বললাম, আম্মু ওইভাবে তাকিয়ে আছো কেন? ভূত দেখছো নাকি? আম্মু, ভূতই তো মনে হচ্ছে। এটা আমি কাকে দেখছি? এই ৮ মাসের কি একটা দিন আছে যেটাতে তুই এত সকালে উঠছিস? অবাক তো হওয়ারই কথা। আমি, এত কথা না বলে আব্বু আসতেছে, নাস্তা বানাও, একসাথে নাস্তা করব। আম্মু, তোর আব্বু কেন আসছে? আমি আসতে বলছি তাই। আম্মু, কেন আসতে বলছিস? আমি, সেটা না হয় আব্বু এলেই বলি। আম্মু, কি জানি বাবা, কখন তোর কি হয় কিছু বুঝি না। আমি আর কথা না বাড়িয়ে আমার রুমে চলে আসলাম। আধ ঘন্টার পরেই আব্বু চলে আসলো। তারপর উনি ফ্রেশ হয়ে নিল। আম্মু আমাকে বলে গেল, তোর আব্বু এসেছে, নাস্তা খাওয়ার জন্য ডাকতেছে। তারপর আমিও নাস্তা খেতে নিচে চলে আসলাম। আমাকে দেখে আব্বু বলে উঠল, আজকে আমার ছেলেকে এত ফ্রেশ লাগছে কেন? আমি, কারণ আছে। আব্বু ও আম্মু, কি কারণ শুনছি। আমি বলছি, তার আগে আঙ্কেল আর আন্টিকে ডেকে আনো, পরি ম্যামের আব্বু আম্মু। আম্মু, আবার ওনাদের ডাকতে হবে কেন? আমি, আহা, ডাকো না আগে, বলছি তো। আম্মু, কি জানি তুই কি করতে চলেছিস, আল্লাহই জানে। বলেই আম্মু ওনাদের ডাকতে গেল। একটু পর ওনারাও চলে আসলেন। তারপর আব্বু বললেন, বলো এখন কি বলতে চাও? আমি, তাহলে শোনো সবাই, পরি ম্যাম বেঁচে আছে। আমার কথায় যেন পুরো ঘরটা মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। এই কথাটা যেন সবাইকে এক ঝটকায় চুপ করিয়ে দিল। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। এক দৃষ্টিতে সবাই আমার দিকে তাকিয়ে আছে। পরি ম্যামের আম্মুর মুখ এক ঝটকায় ফ্যাকাশে হয়ে গেল। চায়ের কাপ হাতে ছিল, সেটা ঠক করে মেঝেতে পড়ে ভেঙে গেল। কিন্তু তিনি সেটা খেয়ালই করেননি। ঠোঁট কাঁপছে, চোখে জমে উঠেছে বিস্ময় আর কান্নার এক অদ্ভুত মিশেল। শরীরটা যেন এক মুহূর্তে হালকা হয়ে গেলেও পায়ের নিচে মাটি নেই, এমন এক শূন্য অনুভূতি নিয়ে দাঁড়িয়ে রইলেন। এক হাত মুখে দিয়ে ফ্যাল খ্যাল করে তাকিয়ে আছেন। পরি ম্যামের আব্বু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তার ভুরু কুঁচকে গেছে, দুই চোখে অনিশ্চয়তা আর আশা লুকিয়ে আছে একসাথে। দুম করে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, যেন বসে থাকাটা তার পক্ষে আর সম্ভব নয়। বুক ধরফর করছে, চোখের কোনা চিকচিক করছে পানিতে। ঠোঁট শক্ত করে চেপে রেখেছেন যেন কান্নাটা বের হয়ে না যায়। তবু সেটা থেমে থাকেনি, গাল বেয়ে নেমে যাচ্ছে জল। আমার আব্বু চুপচাপ বসে দুই হাত একসাথে করে ঠোঁটে ঠেকিয়ে রেখেছেন, মাথা নিচু করে। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। আম্মু আমার দিকে তাকিয়ে যেন কিছু একটা বোঝার চেষ্টা করছেন। তার মুখে দুশ্চিন্তার ছাপ, কিন্তু চোখে ধরা পড়ছে এক চিলে প্রশান্তি। ওনার চোখেও পানিতে চিকচিক করছে। আর পরি ম্যামের আম্মু ধপ করে সোফায় বসে পড়লেন, আঁচল দিয়ে চোখ চাপা দিলেন। কান্না চেপে রাখার চেষ্টা করলেও কাঁপতে থাকা কাঁধের কম্পনে সব কিছু স্পষ্ট হয়ে উঠল। এত বছর যাকে হারিয়ে শোক পালিত হয়েছে, তাকে ফিরে পাওয়ার এমন খবর চোখের জলেই যেন নিজের সত্যতা প্রমাণ করছে। তারপর পরি ম্যামের আম্মু আমাকে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, আন্টি, কি বললে বাবা, কি বললে তুমি? আমার মেয়ে, আমার পরি বেঁচে আছে? আমি, জি আন্টি, আমি মিথ্যে বলছি না। গতকাল রাতে একটা ফোন কল পাই।
যে লোকটা ফোন করেছিল সে বলেছে উনি মারা যাননি। আঙ্কেল, কিন্তু কিভাবে সম্ভব? আমরা তো পরীকে দাফন করেছি। আমি নিজের কানেও বিশ্বাস করতে পারিনি আঙ্কেল, কিন্তু লোকটা খুব সিরিয়াস ছিল। আর সবথেকে বড় কথা, পরি ম্যামের ফোন ওনার কাছে। তিনি ওনার ফোন দিয়ে নিজে বলেছেন ম্যামকে দেখেছেন। এখন উনি আমেরিকায় একটা হসপিটালে আছেন। আব্বু, আমেরিকায়? কিন্তু কিভাবে সম্ভব? আম্মু, আল্লাহ রহমত করছে বোধহয়। এইটুকু সময়েও যদি মেয়েটা ফিরে আসে। আঙ্কেল, কিন্তু আমেরিকায় যাওয়া তো সবার পক্ষে সম্ভব না। আমি যাব। আমি ম্যামকে খুঁজে বের করব। আপনারা দোয়া করবেন শুধু। আব্বু, তুমি আমার পাসপোর্ট, ভিসার সব কিছুর ব্যবস্থা করো। আব্বু, তুমি শুধু যাওয়ার মনস্থির করো, বাকিটা আমি দেখে নেব। আমি আমার ছেলেকে থামাবো না। আন্টি, রাকিব বাবা, তোমার জন্য একটু আলোর আশা দেখতে পাচ্ছি। ওকে খুঁজে এনে দিও বাবা, প্লিজ। আন্টি, আপনি চিন্তা করবেন না, ম্যামকে আমি ফিরিয়ে আনবই ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। আন্টি, আমাদের দোয়া সব সময় তোমার সাথে থাকবে। তারপর সবাই কিছুক্ষণ পর শান্ত হলে আমি আমার রুমে চলে আসলাম। মনটা কেমন অস্থির হয়ে আছে ম্যামকে একটা নজর দেখার জন্য। কয়েকদিন পর পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করে ফেলল আব্বু। কালকে আমার ফ্লাইট। এর মধ্যে লোকটার সাথে আমার প্রতিদিনই কথা হতো, ম্যামের খোঁজ নিতাম। রাত্রে সবকিছু গুছিয়ে রাখলাম। সকালে গোসল করে খাওয়া করে রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সাথে আব্বু আর আঙ্কেল আছে। এয়ারপোর্টে গিয়ে আব্বু আর আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমি প্লেনে উঠে পড়লাম। মনটা এখনও অস্থির হয়ে আছে, কখন আমি ম্যামকে একবার নিজের চোখে দেখব। 8 মাস হয়ে গেছে ম্যামকে দেখতে পাইনি। কিছুক্ষণের মধ্যেই প্লেন ফ্লাই করল। প্রায় কয়েক ঘন্টা পর আমেরিকায় ল্যান্ড করলাম। প্লেন থেকে নেমেই আমেরিকার একটা সিম কিনলাম। 6 ঘন্টা পর সিমটা অ্যাক্টিভ হবে। যাই হোক, এখন অবশ্য রাত, তাই একটা ভালো হোটেল খুঁজে রাতের জন্য থাকার ব্যবস্থা করে ফেললাম। রাতটা কোনো রকম নির্ঘুম কাটিয়ে সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর চেক আউট করে কিছু খেয়ে নিলাম। এর মধ্যে দেখি সিমটা অ্যাক্টিভ হয়েছে, তাই প্রথমেই আমি সেই লোকটাকে ফোন করলাম। 2 বার ফোন দেওয়ার পর উনি রিসিভ করলেন। তারপর বললেন, হ্যালো। হ্যালো ভাই, আমি রাকিব, চিনতে পারছেন? লোকটি, হ্যাঁ পারছি, কিন্তু আমেরিকান নাম্বার কেন? আমি কাল আমেরিকা আসছি। লোকটি, ও আচ্ছা, আপনি এই ঠিকানায় চলে আসেন, ওখান থেকে আমিই আপনাকে হসপিটাল নিয়ে যাব। ওকে ভাই। বলেই ফোন রেখে লোকটার দেয়া ঠিকানা অনুযায়ী চলে গেলাম। খুঁজে খুঁজে যেতে অবশ্য আধা ঘন্টা লাগলো। ওখানে পৌঁছেই লোকটাকে আবার ফোন দিলাম। লোকটি, হ্যালো। জি ভাই, আমি আসছি, আপনি কই? লোকটি, ওখানেই দাঁড়ান, আমি আসছি। ওকে। বলেই ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখি আমার চেয়ে সিনিয়র হবে এমন একটা ছেলে আমার আশেপাশে ঘুরঘুর করছে। একটু পর আমার কাছে এসে বলল, লোকটি, রাকিব? জি। লোকটি, ও হাই, আমি আকাশ। হ্যালো আকাশ। আকাশ, ঠিক আছে, তাহলে হাসপাতালে যাওয়া যাক। জি শিওর। তারপর ওনার নিজস্ব গাড়িতে উঠে পড়লাম। দেখে মনে হচ্ছে বড় লোকের ছেলে। আমি ওনাকে বললাম, ভাইয়া আপনি কি বাংলাদেশি? আকাশ, জি আমি বাংলাদেশি, বিদেশেই সেটেল। ও আচ্ছা, আপনি ম্যামের খবর জানলেন কিভাবে, আর ওনার ফোনটাই বা আপনার কাছে এলো কিভাবে? আকাশ, সেটা না হয় পরে বলি, আগে দেখেন উনি আপনার পরিম্যাম কিনা। আচ্ছা। পথ যেন শেষই হতে চাচ্ছে না। আমি ম্যামকে দেখার জন্য অস্থির হয়ে আছি। কিছুক্ষণ পর একটা হাসপাতালের সামনে এসে গাড়ি দাঁড় করালো। গাড়ি থামতেই আমার বুকের ভেতর ধকধক শব্দ বেড়ে গেল। চোখে পানি জমে উঠছে অজান্তেই। 8 মাস, পুরো 8টা মাস আমি আমার পরিম্যামকে দেখিনি, অথচ প্রতিটা রাত তার স্বপ্নে চোখ ভিজেছে। আকাশ ভাইয়ার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে একসময় হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম। করিডরটা থমথমে, কেমন একটা ভারী নীরবতা চারপাশে। বুকের ভেতরে কিছু একটা যেন কাটার মতো বিঁধছে। আকাশ ভাইয়া বললেন, ভাই, এই রুমটাই আপনার ম্যামের। আমি নিঃশব্দে মাথা নাড়লাম, দরজার সামনে দাঁড়ালাম। হাতটা কিছুতেই উঠছে না দরজা খোলার জন্য। শরীরটা কেমন ঝিমঝিম করছে, যেন ভিতরে ভিতরে ভেঙে পড়ছি। আকাশ ভাই আস্তে করে বললেন, চলেন, আমি আছি, ভয় পাবেন না। দরজাটা খুলে ফেললাম। খুলতেই চোখ গেল আমার বিছানার ওপর। সাদা বিছানায় শুয়ে থাকা একটা মানুষ, চোখ বন্ধ, নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছেন। চেনা সেই মুখটা, যেটা আমি দিনের পর দিন কল্পনায় আঁকতাম। কিন্তু আজ তিনি কোনো কথা বলছেন না, চোখও খুলছেন না। কথা বলতেই আমার কণ্ঠ কেঁপে উঠল, পরি ম্যাম।
শব্দটা উচ্চারণ করতেই বুকের মধ্যে কেমন হাহাকার করে উঠল। আমি ধীরে ধীরে ম্যামের পাশে গিয়ে দাঁড়ালাম। আমার হাত বাড়িয়ে ওনার কপালের চুলগুলো সোজা করে দিলাম। সেই স্পর্শে, সেই নিঃশ্বাসে চোখে পানিও আর বাধা মানল না। আমি ওনার হাতটা ধরলাম খুব আস্তে করে। হাতটা ঠান্ডা, নিঃসার। আমি ম্যামের কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, কেমন আছেন ম্যাম? কথাটা বেরিয়ে গেল বুকে অভিমান চেপে রাখা এক বিশাল কষ্টের ভেতর থেকে। তারপর আবার বললাম, জানেন ম্যাম, আমি তো প্রতিদিন আপনার অপেক্ষায় ছিলাম। আপনি তো একবারও ফোন করেননি, একবারও বলেননি, পিচ্চি স্বপ্নচারী তুমি কেমন আছো? আমার গলা কেঁপে কেঁপে উঠছিল, কথাগুলো আর ঠিকমতো বলা যাচ্ছিল না। চোখ দিয়ে পানি পড়তে লাগলো চুপচাপ। আমি ম্যামের পাশে বসে পড়লাম, হাতটা শক্ত করে ধরলাম। তারপর আবার বললাম, আমার গলা কেঁপে কেঁপে উঠছিল, কথাগুলো আর ঠিকমতো বলা যাচ্ছিল না। চোখ দিয়ে পানি পড়তে লাগলো চুপচাপ। আমি ম্যামের পাশে বসে পড়লাম, হাতটা শক্ত করে ধরলাম। তারপর আবার বললাম, আপনার এত নিঃশব্দ হয়ে যাওয়াটা আমার সহ্য হয় না ম্যাম। আপনি তো এমন ছিলেন না, আপনি তো আমার সব কিছু ছিলেন। আপনাকে একদিন এসএমএস না করলে আপনি আমার উপর রেগে যেতেন। আজ কি করে 8 মাস আমাকে ছেড়ে থাকতে পারলেন ম্যাম? কি করে? আমি মাথাটা নিচু করে ওনার হাতের উপর রাখলাম। তারপর হাতে আলতো করে চুমু খেলাম। চোখের পানি চুপচাপ গড়িয়ে পড়ছে। তারপর আমি মুখটা তুললাম খুব ধীরে। কপালের চুলগুলো সরিয়ে দিয়ে ওনার কানে ফিসফিস করে বললাম, প্লিজ একবার শুধু চোখ খুলে দেখেন ম্যাম, আমি এসেছি, আপনার পিচ্চি স্বপ্নচারীটা। কোনো সাড়া নেই। আমি ওনার হাতটা দুহাতে চেপে ধরলাম এবার, আর জোরে কান্নায় ভেঙে পড়লাম। আমি যেন শ্বাস নিতে ঠিকমতো কান্নার জন্য। হঠাৎ পেছনে ঘাড়ে কে যেন হাত দিল। পেছনে তাকিয়ে দেখি আকাশ ভাইয়া। আমি আকাশ ভাইয়াকে জড়িয়ে ধরে আরও কান্না করতে লাগলাম। উনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। তারপর উনি বললেন, ভাই এখন এখান থেকে চলেন। আমি, না ভাই, আমি ম্যামকে ছাড়া কোথাও যাব না। ভাই বোঝার চেষ্টা করো, কমায় থাকা রোগীর পাশে ডাক্তার এভাবে থাকা অ্যালাউ করে না। থাকলে রোগীরই সমস্যা হয়। তুমি কি চাও তোমার ম্যামের সমস্যা হোক? না, কখনোই না। তাহলে তুমি এখন আমার সাথে চলো। কিন্তু কোথায় যাব? আমার বাসাতে যাবা। বলেই আকাশ ভাইয়া আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলো। ইচ্ছে না থাকলেও আমি হাসপাতাল থেকে বের হয়ে আসলাম। তারপর আকাশ ভাইয়ার গাড়িতে করে আধা ঘন্টা পর একটা বিশাল বাড়ির সামনে আসলাম। মনে হচ্ছে বাড়িটা তাদেরই। আকাশ ভাইয়া গাড়ি থেকে নেমে আমাকে বলল, আসো ভেতরে আসো। বাড়িটা কি আপনাদের ভাইয়া? হ্যাঁ, বলেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়িটা অনেক সুন্দর। বাড়িটার ভিতরে ঢুকতেই এক অদ্ভুত প্রশান্তি লাগল। দেওয়াল জুড়ে সুন্দর ছবি, কারুকার্য করা আসবাবপত্র আর এক ধরনের নীরব সৌন্দর্য চারপাশে ছড়িয়েছিল। আমি একটু কেমন যেন হকচুকিয়ে তাকিয়ে থাকলাম। তখনই আকাশ ভাইয়া বললেন, আরে দাঁড়িয়ে আছো কেন, ভিতরে এসো। দরজার সামনে দাঁড়িয়েছিলেন একজন মহিলা, পরিপাটি করে শাড়ি পরা, হাতে একটা ছোট্ট মেয়ের হাত ধরা। উনি আমার ওয়াইফ নীলা, আর এটা আমার মেয়েটা তৃষা। আমি একটু সংকোচ নিয়ে সামনে এগিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ভাবি। নীলা, ওয়ালাইকুম আসসালাম। তারপর মুচকি এক হাসি দিয়ে বললেন, বসুন। আপনি তো রাকিব, তাই না? আকাশেই কয়েকদিন অনেক বলেছে আপনার কথা। আমি, জি আমি রাকিব। তৃষা, তুমি কি আব্বুর বন্ধু? আমি একটু হেসে বললাম, হ্যাঁ, আমি তোমার আব্বুর ছোট ভাইয়ের মতো বন্ধু। তৃষা হেসে আমাকে হাত ধরে টানল, তাহলে আমার সাথে খেলবা তো? আমি ক্লান্ত হেসে বললাম, এখনই না পিচ্ছি, পরে খেলব, ঠিক আছে? তৃষা খুশি মনে ঘরের এক কোণে খেলনা নিয়ে খেলতে বসে গেল। আমি তখন সোফায় বসলাম, কিন্তু নীলাভাবির আচরণে কেমন যেন একটা চাপা কষ্ট টের পাচ্ছি। নীলাভাবি বেশিরভাগ সময় আকাশ ভাইয়ার দিকে তাকাচ্ছিল না, আর কথা বলছিল যেন খুব হিসেব করে। তারপর ভাইয়ার বাবা মায়ের সাথেও পরিচয় হয়ে নিলাম। তারপর ভাইয়া বললেন, ভাইয়া তুমি ওই যাও, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। ওকে ভাইয়া, বলেই আমি রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। একটু পরেই আকাশ ভাইয়া রুমে আসলো। এসে বলল, এই নাও তোমার ম্যামের ফোন। আরে এটা তো সত্যিই ম্যামের ফোন। তাই আমি ভাইয়া যে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আমাকে সব পরিষ্কার করে বলবেন, ম্যাম এখানে কি করে? আমরা তো তাকে 8 মাস আগেই দাফন করেছি। তারপর আকাশ ভাইয়া বিছানায় আমার পাশে বসে পড়ল। তারপর বলল, ভাইয়া আমাকে সব পরিষ্কার করে বলবেন, ম্যাম এখানে কি করে? আমরা তো তাকে 8 মাস আগেই দাফন করেছি। তারপর আকাশ ভাইয়া বিছানায় আমার পাশে বসে পড়ল। তারপর বলল, 8 মাস আগে আমরা সবাই দেশে গেছিলাম কয়েকদিনের ছুটিতে। ছুটি শেষে যখন বিদেশে ব্যাক করার জন্য বের হই, তখন রাস্তার পাশেই যে একটা হাসপাতাল আছে, তার ট্রান্সফরমার পুড়ে ব্লাস্ট হয়, আর সাথে সাথে অনেক কয়েকটা লাশ ছিটকে এসে রাস্তায় এসে পড়ে। আমরা গাড়ি থেকে নেমে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলাম বাঁচানোর জন্য। আর তখনই আমি এই মেয়েটার বডি দেখতে পাই। মৃত ভেবে লাশ রাস্তা থেকে সরাতে যেতেই বুঝতে পারলাম উনি এখনও জীবিত আছে। তাই ওনাকে আমাদের গাড়িতে তুলে দ্রুত ভালো হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ওখানেও না জবাব দিয়ে দেয়,
আর বলে বিদেশ নিয়ে যেতে। একটা মানুষ এভাবে মারা যাচ্ছে আর আমরা কিভাবে তাকে ফেলে চলে আসতাম? তাই তাকেও আমরা বিদেশে নিয়ে আসার ব্যবস্থা করি। তারপর থেকে মেয়েটায় কোমায় চলে গেছে। ৮ মাস তার কোনো সারা শব্দ নেই। খোঁজ করতে গিয়ে তার ব্যাগ থেকে ওনার কয়েকটা ছবি আর একটা মোবাইল পাই, কিন্তু মোবাইলটার ডিসপ্লে নষ্ট হয়ে গেছিল। তাই আমি নিজে ওটা ঠিক করাই, তারপর আপনার সাথে যোগাযোগ করি। এতক্ষণ আকাশ ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। তার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। তারপর আমি বললাম, আমি এত কিছু হয়ে গেল আর আমরা এতদিন ভাবতাম ম্যাম মারা গেছে। আকাশ: আচ্ছা ভাইয়া, খাইতে আসেন। আমি: ভাইয়া আরেকটা কথা, যদি কিছু মনে না করেন তাহলে বলবো? আকাশ: কোনো সমস্যা নেই, বলেন কি বলবেন। আমি: আসার পর থেকে লক্ষ্য করলাম আপনি আর ভাবি কেউ কারো সাথে ঠিকভাবে কথা বলছেন না। আপনার আর ভাবির মধ্যে হয়তো কিছু দ্বন্দ্ব হচ্ছে। যদি সমস্যা না হয় তাহলে কি জানতে পারি প্লিজ? আকাশ ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখ মাটির দিকে নামিয়ে বললেন, সব কিছু বলতে পারি না ভাইয়া, কিন্তু এমন একটা সময় আসছে যখন দুজন মানুষ একই ছাদের নিচে থেকেও মনের মধ্যে দূরত্ব তৈরি করে নেয়, আর সেই দূরত্ব দিনে দিনে দেয়াল হয়ে দাঁড়ায়। আমি বুঝে গেলাম আকাশ ভাইয়ার কথার গভীরে অনেক না বলা কথা জমে আছে। তবুও বললাম, আমি: আপনারা কি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন ভাইয়া? আকাশ মুখ তুলে একবার আমার দিকে তাকালেন, চোখে ক্লান্তি। ভালোবাসা তো ছিলই ভাই, এখনও আছে। তবে হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও দেখতে চাইলে সবাই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন।